আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা কথাটা না শুনছি, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কবে এই বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার কোনো কনসেপ্ট আমরা পাচ্ছি না। ব্রেকিং নিউজ হচ্ছে, গতকালকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া, দেশীয় গণমাধ্যমের সাক্ষাৎকার না এটা, রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে 18 মাসের মাথায় সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে। মানে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে 18 মাসের মাথায় নির্বাচন করার জন্য বা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আইনি যে সহযোগিতাটা দরকার সেটা করবে, আর এটা চাপও দেবে। তো এটার পরে জাতির মধ্যে মোটামুটি একটা আশার আলো আমরা জ্বলতে দেখলাম। কিন্তু এরই মাঝখানে এখন আমাদের যিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আছেন, যিনি এই নির্বাচনী সিস্টেমটার প্রধান, অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বদিউল আলম মজুমদার, খুবই শিক্ষিত হাই অথেন্টিক মানুষ, কেউ কেউ আবার তাকে নিয়েও নানান সমালোচনা করছেন। তো তিনি আপনার গতকালকে আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরে তিনি আর একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো তারা হেডলাইন করেছে, নির্বাচন কবে তা সরকার এবং রাজনৈতিক দলের আলোচনায় নির্ধারিত হবে। ইভেন এটার জন্য তিনি আসলে সময় চেয়েছেন এবং একটা লম্বা প্রসেসিংয়ে যাবে এমনটাই বোঝা যাচ্ছে। দেশে কতদিনের নির্বাচনে হবে, কতদিন পর, এক প্রশ্নের জবাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলছেন, সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই এটা নির্ধারিত হবে। তো তিনি বলছেন যে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ১.৫ বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে সেনাপ্রধান। এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন কি করা সম্ভব, যেহেতু আপনি নির্বাচন সিস্টেমটার এই মুহূর্তে প্রধান? জবাবে বদিউল আলম মজুমদার বলছেন, এটা আমার জানার কথা নয়। আমার ধারণা সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে। আর এই সময়টার মধ্যে আসলে সংস্কারটা সম্ভব কিনা সেক্ষেত্রে বদিউল আলম বলছেন, আমি জানি না, আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে। এটা হচ্ছে খুবই নোটেড পয়েন্ট যে 18 মাসের মধ্যে সংস্কারটা আসলে সম্ভব কিনা। তো তিনি বলছেন যে তিনি মনে করেন যে এটা দীর্ঘায়িত হবে। এখন তিনি একটা ডিপার্টমেন্টের প্রধান, তো তিনি যদি মনে করেন তাহলে এটা লম্বা চূড়াই হবে, এটাও অনেকে ভাবছেন। রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে সংলাপ হবে, একটি রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধহয় সম্মিলিত সিদ্ধান্ত হবে। তো এই সময়ের মধ্যে আপনারা কি কি সংস্কার করছেন? তো বদিউল আলম বলছেন, সব নির্বাচনী ব্যবস্থা নিয়ে, নির্বাচনী ব্যবস্থার সব দিক নিয়ে আমরা পর্যালোচনা করব, তার ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করব। এটা বাস্তবায়নের জন্য এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়, 90 দিন আমাদের সময় দেওয়া হয়েছে। তো এখানে নানান লম্বা চূড়া একটা আয়োজন। এখন যতটুকু বোঝা যাচ্ছে, কেউ কেউ বলছেন এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা যারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসিক্যালি রাজনীতির মাঝে পলিটিক্সের জায়গাগুলোতে তারা খুব বেশি পরিপক্ক না। তারা বেশিরভাগই এনজিও পরিচালনা করেছেন বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, যেখানে আসলে রাজনীতির যে খেলাটা বা প্রশাসনিক যে খেলাটা সেই জায়গাটাতে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যেই জায়গাগুলোতে বসেছেন সেইখানে যতটা ইফোর্ট দেওয়া দরকার ছিল ততটা তারা দিতে পারছেন না। আবার কেউ কেউ মনে করছেন যে এই গতিতে আগাচ্ছে এটাই ফাইন, কিন্তু রাজনৈতিক দলগুলা তারা মনে করছেন যে গতির একটু স্পিড থাকা দরকার। কারণ নানাভাবে বাংলাদেশ থেকে যারা লুটপাটকারী দুর্নীতিবাজ ছিল তারা অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী 1-1.5 বছর পরে আওয়ামী লীগের একজন ন্যূনতম যে 10 টাকা লুট করছে তারও খুঁজে পাবেন, আর বাকিদের অবস্থা তো বাদে দিলাম। বিভিন্ন জায়গা থেকে এগুলা সামনে আসছে, যার কারণে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে খুব দ্রুতই নির্বাচন দিয়া ওই বিষয়টাকে যেন কানেক্ট করা যায় বা অপরাধীদের বিচার করা যায়। এখন আসলে আদৌ নির্বাচন কবে, সেনাপ্রধানের বক্তব্য, আমাদের নির্বাচন কমিশনের প্রধানের বক্তব্য একটু মতপার্থক্য আছে দেখছি আমরা। ফাইনালে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন, জনগণ যেদিন চাবে। জনগণ বলতে আসলে কারা বাংলাদেশে সেটাও একটা প্রশ্ন। সবাই তো আমরা দলীয় জনগণ। সব মিলিয়ে আসলে এখনো শিওর না নির্বাচন কবে হতে যাচ্ছে। সেকুলার কান্ট্রি নাকি ধর্মভিত্তিক রাজনীতিতে পরিচালিত হচ্ছে ভারত। সংখ্যা বা পরিসংখ্যান বলছে প্রায় 20 কোটিরও অধিক মুসলিমের বসবাস ভারতে। কিন্তু গেল কয়েক বছর যাবৎ বিজেপির এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তাদের যে কট্টর নীতি, সেই নীতিতে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলার মুখোমুখি হচ্ছে ভারতে বসবাসকারী সাধারণ মুসলিমরা। আমাদের কি বলে যে ইসলাম ধর্মের বেশ কিছু রীতিনীতি আছে যেগুলো ভারতে আসলে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভারতের রাজনীতিতে এই মুহূর্তে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ শুরু করে কোরআনিক ইস্যুতে নানান ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সেখানের পলিটিশিয়ানরা বা স্থানীয় লোকাল অনেক মানুষ। গেল কয়েকদিন আগে একটা মসজিদের সামনেই আমরা দেখছিলাম কিভাবে ঢাকঢোল বাজানো হচ্ছে। এই যখন পরিস্থিতি, ভারতে দীর্ঘদিন যাবৎ ঘুমিয়ে পড়া এই যে মুসল্লিরা আছে, গতকালকে আমরা এক বিরল দৃশ্য দেখেছি, প্রায় হাজার হাজার মুসল্লি রাজপথে নেমেছে। প্রত্যেকেরই গন্তব্য হচ্ছে মুম্বাই। দর্শক, কি এমন ঘটনা ঘটল যে মুম্বাইকে ঘেরাও করতে আপনার হাজার হাজার মুসল্লি রওনা হয়েছে? আসুন দেখি ঘটনার নেপথ্যে কি। ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করছে হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা পালিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, ভারতের মুম্বাই ঘেরাও করতে এই রোড মার্চে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মুসল্লিদের ভিড়ে আপনার কানেক্ট হয়েছে অসংখ্য হিন্দুরাও। তো এখানে আপনার প্রায় শতাধিক গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এই টিমটি। জানা গেছে, বিজেপির নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে আমাদের ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 12,000 মুসল্লির এই রোড মার্চ মুলন্ড টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে তাদের অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। টাইমস অফ ইন্ডিয়া বলছে, সম্ভাজিনগর থেকে তিরিঙ্গা সংবিধান র্যালি নামক এই রোড মার্চটি শুরু হয়েছিল। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজিনগরে আসে। এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করেন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ বলছে, মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজট সৃষ্টি হয়েছে। শত শত গাড়ির র্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। আর এই সংগঠনটির যার ডাকে আপনার এই প্রোগ্রামটা হয়েছে, তাদের যারা প্রধান তারা বলছেন, ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পুলিশি বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেননি। তাদের রোধে মুম্বাইয়ের প্রবেশদ্বারে প্রায় 3,000 পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। পুলিশের জয়েন্ট কমিশনার বলছেন, পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হচ্ছে। তারা কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে আপনার এই মুহূর্তে ঘটনাস্থলের আশেপাশে আছেন এবং কি অনেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রশাসনের কাছ থেকে নির্দেশনা এসেছে। আর যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে। এই জিনিসটা আজকে একদিনে হয়নি। কুরবানিতে ঝামেলা, তালাকে ঝামেলা, আবার ধর্ম পরিবর্তন করে কেউ যদি হিন্দু থেকে মুসলিম হয় সেটা তো ঝামেলা। নানান ধরনের আইন কানুন করে তালাক থেকে শুরু করে অনেক যেই মৌলিক ফান্ডামেন্টাল রুলসগুলো আছে সেখানে নানান ধরনের নীতিনত্ব নতুনত্ব আনার চেষ্টা করছে আপনার ভারতের সরকার। কোর্টকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে বেশ কিছু কর্মকাণ্ড চালানো হচ্ছে। আবার বিভিন্ন স্কুল কলেজে হিজাবের উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর এই সকল কিছুতেই আস্তে 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 মানুষের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভটা এখন এই বড় আকার ধারণ করছে। বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, বলছিল যে ভারত একসময় ভেঙে খান খান হয়ে যাবে শুধুমাত্র এই ধর্মীয় ইস্যুগুলোর কারণে। শুধুমাত্র ইসলাম ধর্মের ইস্যুটা এখানে কানেক্টেড না, অন্য যারা আছেন তাদের বেলায়ও এই বিজেপি সরকার তাদের কট্টর যে নীতিগুলো আছে, মুখে মুখে সেকুলারিজমের কথা বললেও প্রকৃতভাবে অন্তঃকরণে এদের কিন্তু এই জিনিসটা নাই। আর এজ এ রেজাল্ট এই জাতি জেগে উঠছে। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে ধর্মীয়, সেটা যেন পালন করতে পারে, সেটা সে দেশের সরকার নিশ্চিত করুক।